চলো শুরু করা যাক। আগের দিন স্ট্রেট লাইন বা সরলরেখার কিছুটা আমরা আলোচনা করেছিলাম। সরলরেখার বলেছিলাম যে মূলত 5টা আকার আছে, তার মধ্যে 4টে আকার আলোচনা করা হয়েছিল। সবগুলোতেই দেখেছিলাম দুটো করে কন্ডিশন দেওয়া ছিল, শর্ত দুটো করে দেওয়া ছিল, সেই অনুযায়ী সরলরেখাগুলোর আকার আমরা বলেছিলাম। তো প্রথম আকার যেটা সেটা দেখেছিলাম যে প্রবণতা ছেদিতাংশ আকার y = mx + c, যেখানে mটা ছিল প্রবণতা আর cটা ছিল ছেদিতাংশ y অক্ষের উপর, অর্থাৎ মূল বিন্দু থেকে y অক্ষের যতটা অংশ কেটে নিচ্ছে সেইটা c, প্রবণতা ছেদিতাংশ আকার। 2 নম্বর যেটা ছিল বিন্দু প্রবণতা আকার y - y1 = m × x - x1, যেখানে mটা ছিল সরলরেখার প্রবণতা আর x1 y1 হলো সরলরেখার উপর অবস্থিত একটা পার্টিকুলার বিন্দুর স্থানাঙ্ক। x1 y1টা সরলরেখার উপর একটা পার্টিকুলার বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এইটা কখন ব্যবহার করেছিলাম না, একটা বিন্দু যে 2,5 বিন্দুগামী এবং প্রবণতা 3, সমীকরণ বার করো এইরকম। 3 নম্বর আকার যেটা দেখেছিলাম 2 বিন্দু আকার, সেই m এর জায়গাটায় শুধু প্রবণতার যা ফর্মুলা সেইটা লিখেছিলাম y - y1 = m এর জায়গায় কি কোটি দুটোর বিয়োগফল বাই ভুজ দুটোর বিয়োগফল x2 - x1 × x - x1, 2 বিন্দু আকার। আর আগের দিন যেটা লাস্ট আলোচনা করেছিলাম এবং বলেছিলাম সব থেকে বেশি এই আকারটা দিয়ে অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকারটা কি না x/a + y/b = 1, অর্থাৎ এই ক্ষেত্রে যে দুটো জিনিস বলে দেবে সেই দুটো হচ্ছে a এর মান বলে দেওয়া থাকবে, b এর মান বলে দেওয়া থাকবে, বা প্রশ্নটা এমন দেয়া থাকবে যেখান থেকে তুমি a এর মান জানতে পারবে, b এর মান জানতে পারবে। এটা কি, এটা হচ্ছে মূল বিন্দু থেকে x অক্ষের যে অংশটা ছিন্ন করছে, x অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে সেইটা হচ্ছে a, y অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে সেটা হচ্ছে b। a এর মান পজিটিভ নেগেটিভ যাই 2 হতে পারে, b এর মানও পজিটিভ নেগেটিভ 2 হতে পারে। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপরে আজকে যেটা আলোচনা করব সেটা দিয়ে বরং অনেক কম অঙ্ক করতে হবে। তো সেই আকারটা কি, সেই আকারটা বলছি তার আগে এই ক্ষেত্রে কোন দুটো জিনিস বলে দেবে সেইটা তোমাদের জেনে নাও। এই ক্ষেত্রে দুটো জিনিস বলে দেবে, একটা হচ্ছে p বলে দেবে, একটা হচ্ছে আলফা বলে দেবে। প্রত্যেকবার পড়ানোর সময় বলে দেওয়া হয় যে এই p এর মানটা কি, আলফার মানটা কি, এবং এটাও বলে দেওয়া হয় যে ভবিষ্যতে যখন তোমাদের কোশ্চেন করব তোমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না, ভুল উত্তর দেবে, সবাই না হলেও অনেকেই ভুল উত্তর দেবে। তো তোমাদেরও আমি আবারও সেই ভবিষ্যৎবাণী করছি যে p এর মানটা আমি বলে দিচ্ছি, আলফার মান বলে দিচ্ছি, কিন্তু যখন জিজ্ঞাসা করব তখন দেখবে বেশ কয়েকজন ভুল অ্যান্সার দিচ্ছে। পিটা কি আলফাটা কি ভালো করে দেখে নাও। যে পিটা হচ্ছে যে যে সরলরেখার সমীকরণটা বার করতে হবে, এই সমীকরণটা বার করতে হবে। তো পিটা হচ্ছে যে সমীকরণটা বা যে সরলরেখার সমীকরণ বার করতে হবে মূল বিন্দু থেকে সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য, এইটা হলো পি। কি বললাম? পিটা। পিটা যদি জিজ্ঞাসা করে কি বলবে? লম্বের দৈর্ঘ্য। এটা কিন্তু কমপ্লিট উত্তর হলো না। লম্বের দৈর্ঘ্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, এই বিন্দু থেকে একরকম হবে, এই বিন্দু থেকে একরকম হবে, এই বিন্দু থেকে একরকম হবে। কমপ্লিট উত্তর হচ্ছে মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হলো পি। মনে থাকবে পিটা মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হলো পি। আর আলফাটা কি? আলফাটাই বেশি ভুল করে। আলফাটা হলো এই যে লম্ব টানলাম, এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করলো এইটা হচ্ছে আলফা।
যখন আমি কোশ্চেন করি আলফা কি, সবাই বলে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে সেটা আলফা, এই ভুল উত্তরটা দেয়। তোমাদের ক্ষেত্রে সাবধান করে দিচ্ছি, দেখা যাক আমার অভিজ্ঞতা পাল্টায় কিনা। প্রত্যেকবারের অভিজ্ঞতা বলে দেওয়ার পরেও ভুল করে, তোমাদের ক্ষেত্রে দেখবো যে আমার অভিজ্ঞতা পাল্টায় কিনা। পরে যখন আসবে তখন যখন জিজ্ঞাসা করবো দেখি সঠিক উত্তর দিতে পারে কিনা। আলফাটা কি, মূল বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব টানলে ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে পিটা বলে দিয়েছে, আলফাটা বলে দিয়েছে, এর সমীকরণ চাই। এখন এইটা মূল বিন্দু যদি ও হয়, এটা যদি এ বিন্দু বলি, এটা বি বিন্দু বলি, আর এটা ধরো একটা বিন্দু সি বললাম, তাহলে এখন যদি আমি ও এ এই দৈর্ঘ্যটা পাই, তার মানে এক্স অক্ষ থেকে ছিন্ন অংশের দৈর্ঘ্যটা যদি পাই, ও বি এই দৈর্ঘ্যটা যদি পাই, তার মানে ওয়াই অক্ষ থেকে ছিন্ন অংশের দৈর্ঘ্য যদি পাই, অর্থাৎ এর মানটা যদি পাই, বি এর মানটা যদি পাই, তাহলে ছেদিতাংশ আকার অনুযায়ী সরলরেখার সমীকরণ বার করতে পারবো। এখন এই এর মানটা অর্থাৎ ও এ এই দৈর্ঘ্যটা কি করে পাবো না, দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব টেনেছি তার মানে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই বাহুটা কি অতিভুজ, আর এই আলফা কোণের জন্য এটা লম্ব, আর এইটা হচ্ছে ভূমি, এই কোণটা হচ্ছে ভূমি, আর এইটা লম্ব। তাহলে আমার জানা আছে কোনটা জানা আছে, আর লম্বটা জানা আছে, কোনটা চাই, অতিভুজটা চাই। ভূমিটা জানা আছে, অতিভুজটা চাই। ভূমি আর অতিভুজ দিয়ে আমার কি ফর্মুলা আছে না, কসের, যে কস আলফা সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কোনটা, ও সি মানে পি, অতিভুজ মানে কোনটা, ও এ এই দৈর্ঘ্যটা ও এ। তাহলে এখান থেকে ও এ সমান কত পাবো, পি বাই কস আলফা, পি বাই কস আলফা। বলো ঠিক বুঝলে কিনা এটা? এই যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আলফা কোণের জন্য বিপরীত বাহু সবসময় লম্ব হবে, আর এটা ভূমি। তাহলে ভূমির মানটা জানি, অতিভুজের মানটা চাই। ভূমি অতিভুজ দিয়ে ফর্মুলা কস আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ও এ সমান হচ্ছে পি বাই কস আলফা। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যদি আলফা হয়, দেখো এই কোণটাও আলফা হবে। কারণ কি না, এই দুটোর সমষ্টি 90 ডিগ্রি, আবার এই দুটোর সমষ্টিও দেখো 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা সমকোণ। তাহলে এই কোণের সঙ্গে এইটা যোগ করলেও 90 পাচ্ছি, এই কোণের সঙ্গে এটা যোগ করলেও 90 পাচ্ছি, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে এই কোণটা আলফা যদি হয়, তাহলে এই কোণের জন্য এই ওপি এই বাহুটা তখন কি হয়ে যাবে, লম্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হয়ে যাবে লম্ব, আর এর বিপরীত বাহু এইটা হয়ে যাবে অতিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে ও সি বি এই ত্রিভুজের ক্ষেত্রে ও সিটা হচ্ছে এই আলফা কোণের জন্য লম্ব, আর ও বিটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ দিয়ে ফর্মুলা কি, সাইন আলফা। সাইন আলফা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই আলফা কোণের জন্য লম্ব হচ্ছে কোনটা, পি, অতিভুজ মানে কোনটা, ও বি। তাহলে এখান থেকে ও বি সমান কত পাবো, পি বাই সাইন আলফা। তাহলে ও এটা মানে এক্স অক্ষ থেকে ছিন্ন অংশের দৈর্ঘ্য, ও এ মানে এক্স অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করেছে তার দৈর্ঘ্য, ও বি মানে ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করেছে তার দৈর্ঘ্য। তাহলে সমীকরণটা কি হবে, আমরা জানি এক্স বাই এ, এ মানে এক্স অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে, তাহলে এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকুয়াল টু 1। এবার ও এর মান আর ও বির মানটা বসিয়ে দাও। ও এ সমান কত পেয়েছি, পি বাই কস আলফা। তাহলে পি বাই কস আলফা মানে উপরে চলে গেল, ও বি মানে পি বাই সাইন আলফা, তাহলে পি বাই সাইন আলফা, তাহলে উপরে চলে গেল সাইন আলফাটা। তাহলে এখান থেকে পিটা লসাগু এই পাশে চলে গেলে কি হবে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এইটা হচ্ছে সরলরেখার অবিলম্ব আকার, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, যেখানে পিটা হচ্ছে মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আলফাটা হলো যে মূল বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব টানলে ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে আলফা। ঠিক আছে, এই হচ্ছে অভিলম্ব আকার। তো মূলত যে 5টা আকার বললাম সেই 5টা আকার আলোচনা হয়ে গেল। এরপরে যেটা আগের দিন বলেছিলাম, সরলরেখার সাধারণ আকার মানে সমীকরণ
কোনো একটা সমীকরণ সরলরেখার কিনা চেনার উপায় কি বলেছিলাম না, সমীকরণটা দেখতে হয় একঘাত কিনা, সমীকরণটা একঘাত কিনা। সমীকরণটা যদি এক্স এর একঘাত হয় তাহলেও সেটা সরলরেখা, যদি এক্স ওয়াই এর একঘাত হয় তাহলেও সরলরেখা, যদি এক্স ওয়াই জেড এর একঘাত হয় তাহলেও সেটা সরলরেখা। যদিও 3 ডাইমেনশন এখন নেই তোমাদের, যে 2x প্লাস 3y প্লাস 7xy ইকুয়াল টু 4, এই অঙ্কটা অনেকের মনে হতে পারে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাহলে তো সরলরেখাটা একঘাত, এই সমীকরণটা একঘাত। না, সমীকরণটা একঘাত নয়। কোন একটা সমীকরণ মানে তার অনেকগুলো পদ থাকে, এবার প্রত্যেকটা পদের ঘাত আগে দেখতে হবে। এখানে ঘাত ভেরিয়েবল গুলোর পাওয়ার গুলো দেখতে হয় ঘাত কত, না এখানে ভেরিয়েবল x তার পাওয়ার 1 আছে মানে ঘাত 1, এখানে ভেরিয়েবল y পাওয়ার কত 1, এক ঘাত, এই পদটারও ঘাত 1, এই পদটারও ঘাত 1, এই পদটা দেখো x এর ঘাত কত 1, y এর ঘাত 1, তাহলে পদটার ঘাত যখন বলবো তার মানে যেহেতু দুটো ভেরিয়েবল গুণ আছে তার মানে এই পদটার ঘাত হচ্ছে 2, পদগুলো যোগ হয়ে যাবে। যদিও এটা x স্কয়ার বা y স্কয়ার নয়, অনেকের ধারণা হচ্ছে যে আমরা পাওয়ার যোগ করি যদি এই দুটো সেম থাকে তখন পাওয়ার যোগ করি, ওটা ঠিক। এখানে x এর পাওয়ার বা y এর পাওয়ার বলছি না, এই পদটার ঘাত বলছি, x এর ঘাত 1, y এর ঘাত 1, ঠিক আছে, কিন্তু এই পদটার ঘাত হচ্ছে 2, যে 2x স্কয়ার y z কিউব। যদি বলে এই পদটার ঘাত কত, তাহলে এই পদটার ঘাত হচ্ছে 2, 1 এ 3 আর 3 এ 6, এই পদটার ঘাত হচ্ছে 6, পদটার ঘাত 6, নট x এর ঘাত 6, y এর ঘাত 6, z এর ঘাত 6 নয়, এই পদটার ঘাত হচ্ছে 6, যেহেতু এইগুলো গুণ আছে। কিন্তু যদি এইটা মাঝখানে প্লাস থাকতো তাহলে এখানে দেখো এটা দুটো পদ হয়ে গেল, এইটা একটা পদ, এইটা একটা পদ, তাহলে এই পদটার ঘাত হচ্ছে 2 আর 1 এ 3, এই পদটার ঘাতও 3, তখন এই পদটার ঘাত 3, এরও ঘাত 3 হয়ে যেত। তাহলে বুঝতে হবে যে পদের ঘাত, তাহলে একটা সমীকরণের কোন একটা পদের ঘাত যদি 2 হয়, সর্বোচ্চ ঘাত যেটা হবে সেইটাই হচ্ছে সমীকরণের ঘাত, সমীকরণের ঘাত। তাহলে এই সমীকরণের ঘাত যেহেতু 2, তাহলে এটা কিসের সমীকরণ জানি না, কিন্তু এটুকু জানি যে এটা একটা সরলরেখার সমীকরণ নয়, কারণ সরলরেখার সমীকরণ হলেই সেটা একঘাত হবে। তো জেনারেল ভাবে সরলরেখার সমীকরণ, একঘাত সমীকরণকে এইভাবে লেখা হয় যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c তিনটে ধ্রুবক সংখ্যা, এই তিনটে মধ্যে কখনো b শূন্য হতে পারে, c শূন্য হতে পারে, a শূন্য হতে পারে, c শূন্য হতে পারে, বা তোমার শুধু b শূন্য হতে পারে, শুধু a শূন্য হতে পারে, কিন্তু a b একসঙ্গে শূন্য হবে না, a b একসঙ্গে শূন্য হয়ে গেলে এটার সমীকরণে থাকবে না, a b একসঙ্গে শূন্য হলে এটার সমীকরণই থাকবে না। এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ, এইটাকে সাধারণ আকার বলা হয় সরলরেখার। তো ধরো 2x, ধরো এটা 3x মাইনাস 4y প্লাস 15 ইকুয়াল টু 0, এইটা একটা সরলরেখার সমীকরণ, যেখানে a মানে হলো 3, b মানে হলো -4, c মানে হলো 15। এই যে সমীকরণটা, এই যে সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণ থেকে এই যে 5টা আকার বললাম, এই 5টা আকারেই যাওয়া যায়, অর্থাৎ এই সমীকরণটাকে এই আকারেও লেখা যাবে, এই সমীকরণটাকে এই আকারে, এইটাকে এই আকার, এই আকার, এই আকার, প্রত্যেকটা আকারেই লিখতে পারবো। কেমন করে দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে ধরো এই সমীকরণটাকে বললো প্রবণতা ছেদিতাংশ আকারে লেখো, এই সমীকরণটাকে ওই রকম ফর্মে লিখতে বলেছে। এই রকম আকারে লিখতে বলা মানেই হচ্ছে সমীকরণের বাম দিকে কেবলমাত্র y থাকবে, ডান দিকে একটা x যুক্ত রাশি তার সহগ থাকবে আর কনস্ট্যান্ট থাকবে, এই আকারে লেখা মানে। তাহলে সেই আকারে লেখো, তাহলে বাম দিকে তাহলে 4y ইকুয়াল টু কত 3x প্লাস 15, 4y ইকুয়াল টু 3x প্লাস 15, বা y ইকুয়াল টু 3 এর 4 x প্লাস 15 এর 4। তাহলে এইটা এই আকারে হয়ে গেল, অর্থাৎ m এর মান কত পেয়ে গেলাম, m এর মান 3 এর 4, আর কনস্ট্যান্ট যেটা y অক্ষের উপর ছেদিতাংশ সেটা হচ্ছে 15 এর 4,
অর্থাৎ y ইকুয়াল টু 3/4 x প্লাস 15/4, এইটাকে বলবো ছেদিতাংশ আকার। দেখো এই সমীকরণটাকে এই রকম ফর্মে লিখলাম, মানে এই ছেদিতাংশ আকার ফর্মে লিখলাম। কোন একটা সমীকরণের প্রবণতা, কোন একটা সমীকরণের সরলরেখা সমীকরণ দিয়েছে, যদি প্রবণতা বার করতে দেয় তাহলে তোমায় এই ছেদিতাংশ আকারে লিখলেই তুমি প্রবণতা কত পেয়ে যাবে। যদি বলে এই সরলরেখাটার প্রবণতা কত, তাহলে দেখবে যে y সমান mx প্লাস c আকারে লিখতে গেলে m এর জায়গায় কি আসছে, সেটাই হচ্ছে সরলরেখাটার প্রবণতা। ঠিক আছে, তাহলে এইটাকে প্রবণতা ছেদিতাংশ আকারে লেখা গেল। বাঁ দিকে y, ডান দিকে x যুক্ত রাশি তার সহগ আর কনস্ট্যান্ট, হলো প্রবণতা ছেদিতাংশ আকার। 2 নম্বর আকার বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকার যখন লিখবো তার মানে কি, সরলরেখার উপর একটা বিন্দু চাই আর সরলরেখাটার প্রবণতা চাই। এই সরলরেখার উপর একটা বিন্দু চাই আর এর প্রবণতা চাই, কারণ m এর জায়গায় বসাবো, x1 y1 এর জায়গায় বসাবো। তাহলে এর প্রবণতা তো দেখলাম 3/4, দেখে নিতে হবে তোমায়। এই আকারে না করলেও তোমায় মনে মনে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে y সমান 3/4 x হচ্ছে, তাহলে x এর সহগ 3/4, সুতরাং প্রবণতা হচ্ছে 3/4। এখানে দেখলাম যে 3/4 এসছে, তাহলে এর প্রবণতা দেখতে পেয়েছি 3/4, সরলরেখাটার প্রবণতা। এইবার সরলরেখার উপর একটা বিন্দু বার করার নিয়ম হচ্ছে, সরলরেখার তুমি ভুজ বা কোটি যা খুশি ধরো, ভুজ বা কোটির মান যা খুশি ধরো। যদি কেউ বলে আমি কোটির মানটা 0 ধরবো, ধরে ফেলো কোটির মান 0, তাহলে y এর জায়গায় 0 বসিয়েছি, তাহলে এইটা 0 বসিয়ে দাও, তাহলে এটা 4 × 0 মানে 0 হয়ে গেল। তাহলে 3x প্লাস 15 সমান 0, বা 3x সমান -15, বা x সমান -5, 15 অর্থাৎ y এর জায়গায় 0 বসালাম, দিয়ে x পেলাম -5, সুতরাং -5 0 হচ্ছে একটা বিন্দু। তাহলে এর বিন্দু প্রবণতা আকারটা কেমন হবে, y y1 মানে 0 ইকুয়াল টু m মানে 3/4 ইন্টু x মাইনাস x1 মানে -5 মানে +5 হয়ে গেল। এইটাকে যেন আর কোনাকুনি গুণটুন করতে হবে না, তাহলে এই আকার হলো না। এই আকার মানে হুবহু এইরকম যেন দেখতে হয়, y y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এই আকারই যেন হয়। এরপরে অনেকে আছে আবার এটা কোনাকুনি গুণ করলো, আবার এটা গুণ করলো, দিয়ে যোগ বিয়োগ করলো, দিয়ে আবার এইখানে চলে আসবে। আরে বাবা, এইটা থেকেই তো আমি এই ফর্মে গেলাম, আর ক্যালকুলেশন করবে না। এইটাই হচ্ছে বিন্দু প্রবণতা আকার। ঠিক আছে, এখন মনে হতে পারে এই বিন্দুটা আমি এইটা বার করলাম, কেউ বলতে পারে যে না আমি এটা এই বিন্দু নেবো না, অন্য বিন্দু। তাহলে অন্য বিন্দু নিলে তার অন্যরকম ইকুয়েশন আসবে। ঠিক আছে, তো এইবার দুই বিন্দু আকার যখন করব, তার মানে হয় কি, সরলরেখার উপর দুটো বিন্দু আমার চাই, এই সরলরেখার উপরে অবস্থান করে এরকম দুটো বিন্দু চাই। তাহলে দুটো বিন্দু এবার লিখে ফেলো তুমি, দুটো বিন্দু যা খুশি। এইখানে একটা বার করেছি, y এর জায়গায় 0 বসিয়েছি, x পেয়েছি -5 একটা বিন্দু। আবার ধরো x এর জায়গায় কেউ বললাম 0 বসাও, x এর জায়গায় 0 বসালে এটা 0 হয়ে গেল। তাহলে 4y = 15, y = 15/4, তাহলে এটা একটা বিন্দু পেলাম। x এর জায়গায় 0 বসালাম, তাহলে 0 হয়ে গেল এটা, তাহলে y = 15/4, এটা হয়ে গেল। তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম। এই যে বিন্দুটা বার করছি, কেউ যে এই বিন্দুগুলোই বার করবে তা নয়, যার যা খুশি বিন্দু বার করবে, তার যে দুটো বিন্দু সেই অনুযায়ী সমীকরণটা লিখবে। আমার এই যে দুটো বিন্দু বার করছি, এই অনুযায়ী সমীকরণটা কি হবে, y y1 y মাইনাস যে কোনো একটাকে x1 y1 বলতে পারো, আমি এইটাকেই বলছি x1 y1। তাহলে y y1 ইকুয়াল টু y2 y1 মানে 15/4 -0/0 মাইনাস এইটা ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে দুই বিন্দু আকার হয়ে গেল। ঠিক আছে, দুই বিন্দু আকার হয়ে গেল। এরপরে যদি বলে ছেদিতাংশ আকারে লেখো, ছেদিতাংশ আকারে লেখা মানে তোমার x/a y/b = 1। দেখো, ছেদিতাংশ আকারে লিখতে গেলে প্রথম কাজ হচ্ছে ধ্রুবকটাকে ডান পাশে পাঠাবে এবং 1 করবে। তাহলে ধ্রুবকটাকে ডান পাশে পাঠালে 3x - 4y = -15। এইবার ছেদিতাংশ আকারে কি, সমানের ডান দিকটায় 1 আছে, তাহলে 1 করতে হবে, মানে -15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3x / -15 4y / -15 = -15/-15 মানে 1, ডান দিকটা 1 হয়ে গেল। তাহলে এই অংশটা হয়ে গেছে। এবার x এর সঙ্গে কোনো কিছু গুণ থাকা চলবে না, x এর সঙ্গে উপরে সহগ থাকবে 1, বাকি যা থাকবে নিচে নামাতে হবে। অর্থাৎ x / -15/3
এইখানটা অবশ্যই প্লাস করবে, ছেদিতাংশ আকারে প্লাস আছে, তাহলে এখানে প্লাস করতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে এখানে প্লাস হয়ে গেল, তাহলে y/15/4 = 1। তাহলে এর কাজ করলো কোনটা, এইটা এর কাজ করলো, এইটা বি এর কাজ করলো, এইটা এর কাজ করলো, এটা বি এর কাজ করলো। ঠিক আছে, তাহলে ছেদিতাংশ আকার হয়ে গেল x/-15/3 + y/15/4 = 1। এইটা হলো ছেদিতাংশ আকার হয়ে গেল। এই আকারটা আমরা কখন করি, ধরো বললো যে এই সমীকরণটা এক অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বার করো, অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বার করো। তাহলে সমীকরণটা অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল মানে এইরকম ত্রিভুজটা। তাহলে এইখানে ছেদিতাংশ আকারে সাজালে x = -15/3, তার মানে x = -5, তার মানে এইরকম জায়গা দিয়ে যাবে, x অক্ষ থেকে -5 একক মানে এদিকে 5 ঘর, y 3 ঘর, তার মানে সমীকরণটা কেমন হবে, সরলরেখাটা হয়ে যাবে দেখো এই টাইপের। তাহলে এইটা হচ্ছে -15/3 মানে -5 0 এই বিন্দুটা, আর এইটা 15/4 তার মানে 0,15/4। তাহলে এই দৈর্ঘ্যটা 5 একক, এই দৈর্ঘ্যটা 15/4 একক। তাহলে ক্ষেত্রফল যখন বার করব, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ লিখবো কত, হাফ ভূমি মানে তখন আর -5 লিখবে না, দৈর্ঘ্যটা লিখবে 5 ইনটু উচ্চতা কত 15/4, যা হবে সেইটা হচ্ছে উত্তর। অর্থাৎ এই সরলরেখাটা অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো বললে তোমায় আগে ছেদিতাংশ আকারে সাজাতে হবে, দিয়ে তারপরে এর মান দেখতে হবে, বি এর মান দেখতে হবে, হাফ ভূমি উচ্চতা করলে ক্ষেত্রফল পেয়ে যাবে। এই অঙ্কটা যদি বলে এই সরলরেখাটা থেকে অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য বার করো, এই সরলরেখায় টোটালটা তো সরলরেখা, এই সরলরেখা থেকে অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য, অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা চাইছে। তাহলে এই দৈর্ঘ্যটা বার করতে গেলেও আমায় কি করতে হবে, এই দুটো দৈর্ঘ্য আমার চাই, পিথাগোরাসের উপপাদ্য তবে প্রয়োগ করব। তাহলে এই দুটো বার করতে গেলেই আমার তোমার ছেদিতাংশ আকারে সাজাতে হবে, ছেদিতাংশ আকারে সাজাতে হবে। তাহলে ছেদিতাংশ আকারে সাজালে এটা দেখলাম যে 5 একক, এটা 15/4 একক, তাহলে এই দৈর্ঘ্যটা কত, √5² প্লাস 15/4², যা হবে সেইটা। ঠিক আছে, বা বললো এই দুটো সরলরেখার, এই সরলরেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করো। এই সরলরেখাটা অক্ষ দুটো স্থানাঙ্ক, অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তার মানে কোন বিন্দুটা চাইছে, এই মাঝখানের বিন্দুটা চাইছে, এই বিন্দুটা কত হবে। তাহলে এই বিন্দুটা পেতে গেলে আমার এই দুটো বিন্দু চাই, কারণ এদের মধ্যবিন্দু বলেছে। তাহলে এই দুটো বিন্দু পাবো কি করলে, না একে ছেদিতাংশ আকারে সাজালে, এই সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে সাজালে এই দুটো বিন্দু পাবো। তাহলে এই দুটো বিন্দু পেয়ে গেলেই এর মধ্যবিন্দুর ফর্মুলা জানি, মধ্যবিন্দু ফর্মুলা করলেই হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে দেখবে যে কোন একটা অঙ্ক কখন কোন আকারে লিখবো, সেটা হচ্ছে অঙ্কটা কি বার করতে দিচ্ছে সেই অনুযায়ী তোমায় দেখতে হবে যে কোন আকারটা লিখতে হবে। এইটাকে যদি অভিলম্ব আকারে সাজাতে বলে তাহলে x cos α + y sin α = p, এই ফর্মে নিয়ে যেতে হবে। মন দিয়ে শোনো, অভিলম্ব আকারের কোনটাকে কি বলেছিলাম, পিটাকে বলেছিলাম মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, পিটা ছিল দৈর্ঘ্য, আর আলফাটা ছিল ওই লম্বটা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আলফা। তো ওই আকারে যখন নিয়ে যাবো, প্রথম কাজ হচ্ছে ধ্রুবকটাকে ডান পাশে নিয়ে যাবে, 3x - 4y = -15। এই যে ধ্রুবকটাকে ডান পাশে নিয়ে গেলে এইবার তাকাবে যে ডান পাশের চিহ্নটা পজিটিভ না নেগেটিভ। ডান পাশে যেটা থাকবে সেটাকে অবশ্যই পজিটিভ করতে হবে, কারণ ডান দিকে যেটা থাকে সেইটাকে বলেছিলাম দূরত্ব, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে যদি দেখো যে এরকম নেগেটিভ এসছে, তাহলে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে তোমায় পজিটিভ করে নিতে হবে, অর্থাৎ -3x + 4y = 15। বুঝলে কেন পজিটিভ করলাম, কারণ p এর যে মানটা, যেটাকে আমি p বলবো, সেটা যেন অবশ্যই p পজিটিভ হয়, কারণ ওটা হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স। তাহলে এইটা হয়ে গেল পজিটিভ, মূল ধ্রুবকটাকে ডান পাশে পাঠালাম এবং পজিটিভ করে নিলাম।
এর পরের কাজ হচ্ছে যে এক্স এর যেটা সহগ আর ওয়াই এর যেটা সহগ তার স্কয়ারের যোগফল, অর্থাৎ -3 তার স্কয়ার প্লাস 4 তার স্কয়ার তার বর্গমূল দিয়ে উভয় পক্ষকে ভাগ করবে। অর্থাৎ দ্বিতীয় কাজ হচ্ছে √x এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে এইটা করলে কত হয়? 9 আর 16 25, তাহলে √25। অনেকে ভাববে যে +-5 করব, না +-5 করলে হবে না, +5টাই করতে হবে, কারণ -5 করলে এই দিকটা আবার নেগেটিভ হয়ে যাবে, ওই জন্য পজিটিভ মানটাই নেবে। অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি এর ভ্যালুটা হলো 5, 5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করবে, তাহলে -3 এর 5x -3 এর 5x প্লাস 4 এর 5y ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে 3। এইটা হচ্ছে অভিলম্ব আকার। অর্থাৎ এইটা কি এর কাজ করলো, x, এইটা হচ্ছে cos আলফার কাজ করলো, এইটা sin আলফার কাজ করলো। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এই হয়ে গেল অভিলম্ব আকার। এখন এই অভিলম্ব আকারে কখন আমরা সমীকরণটাকে চেঞ্জ করব? না, যে ক্ষেত্রে তোমায় মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বার করতে দেবে। মূল বিন্দু থেকে কোন একটা সরলরেখার দূরত্ব কত যদি জানতে চাই, তাহলেই তোমায় তখন অভিলম্ব আকারে সমীকরণটাকে সাজাতে হবে। অভিলম্ব আকারে সাজানোর পর পি এর জায়গায় দেখবে কে আছে, সেইটাই বলবে যে মূল বিন্দু থেকে দূরত্ব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা সরলরেখার যে সাধারণ সমীকরণ, সেইটা থেকে আমি যে সরলরেখার মূলত 5টা আকার, সেই 5টা আকারে কিভাবে যেতে হয় দেখিয়ে দিলাম। এইবার প্রশ্ন হচ্ছে যে সরলরেখার সাধারণ যে সমীকরণ, সব সাধারণ সমীকরণ কি এই সব আকারে লেখা যায়? এই সব সাধারণ সমীকরণকে কি এই সব সাধারণ আকারে লেখা যায়? উত্তর হচ্ছে, যদি ধরো এই সহগটা y এর সহগটা 0 থাকতো, তাহলে এটাও তো সরলরেখার একটা সাধারণ সমীকরণ। এখন এইটাকে যদি বলতো যে এই y = mx + c প্রবণতা ছেদিতাংশ আকারে সাজাও, প্রবণতা ছেদিতাংশ আকারে সাজাও, তাহলে আমার কি হতো? y = 3x প্লাস 15, 0 × y সমান এইটা, বা y এই 0 দিয়ে দেখো ভাগ হয়ে গেলে কি হয়ে যেত? x প্লাস 5/0। এই নিচে 0 হওয়া মানে এই রাশিটা কি অসংজ্ঞাত বা অনির্ণেয়, অর্থাৎ x এর যে সহগ বা প্রবণতা যেটা সরলরেখা সেটা হচ্ছে অনির্ণেয়। অতএব এই সমীকরণটাকে প্রবণতা ছেদিতাংশ আকারে সাজানো যাবে না। এই আকারে সাজাতে গেলে m এর জায়গাতেও মান কত হবে বলতে হবে, m কত বলতে হবে, c কত বলতে হবে, এইগুলোর সসীম মান থাকতে হবে। অর্থাৎ এইটাকে লেখা যাবে না। অনেক সময় জন্য বলে যে এই রকম একটা সমীকরণ, যে এই সাধারণ সমীকরণটাকে কখন y = mx + c আকারে সাজানো যাবে না, সাজানো যাবে এইটা যে y = mx + c আকারে সাজাতে গেলে কি হবে? by - ax - c বা y = -ab - c/b। তাহলে y = mx + c এই আকারে সাজাতে গেলে এইটা নন জিরো হতে হবে, অর্থাৎ b এর মানটা নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ b যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এইটা অসংজ্ঞাত হয়ে যাবে, এটা অসংজ্ঞাত হয়ে যাবে। অতএব এই সমীকরণটাকে প্রবণতা ছেদিতাংশ আকারে সাজাতে গেলে সাজানো যাবে বা ওই আকারে লেখা যাবে যদি বিটা নট ইকুয়াল টু 0 হয়, বিটা যদি নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি বলে এটাকে ছেদিতাংশ আকারে কখন সাজানো যাবে বা কখন ছেদিতাংশ আকারে লেখা যাবে না, ছেদিতাংশ আকারে লিখতে গেলে কি হবে? ax + by = -c, এইখানটা 1 করতে হবে, তাহলে ax / - c প্লাস by - c = 1, বা x - c/a প্লাস y - c/b = 1। তাহলে এইটাকে সসীম হতে গেলে তোমার কি হতে হবে? এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, বিটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। এটাকে 0 হওয়া চলবে না, বিটাকে 0 হওয়া চলবে না, তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, এটাও অসংজ্ঞাত হয়ে যাবে, এটাও অসংজ্ঞাত হয়ে যাবে। অর্থাৎ এই সমীকরণটাকে ছেদিতাংশ আকারে সাজানো যাবে যদি a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0 হয়, a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে,
তাহলে এই জাতীয় কিছু কিছু অঙ্ক বা প্রশ্ন তোমাদেরকে দেখবে দেয়া আছে বইয়েতে, যে এই সমীকরণকে এই আকারে লেখা যাবে কিনা, এই সমীকরণকে এই আকারে লেখা যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। এরপর ধরো এরকম একটা অঙ্ক দিল, যে বলল 2x plus 3y equal to 5, 5x minus y minus 4 equal to 0। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী আর 3,0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করো। কি বললো? এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী আর 3,0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করো। ঠিক আছে। তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী মানে ছেদবিন্দু দিয়ে যাবে, তাহলে আমায় ছেদবিন্দু বার করতে হবে। তাহলে এদের ছেদবিন্দুটা যে স্থানাঙ্ক পাবো সেই একটা বিন্দু পাবো, আর এই একটা বিন্দু দিয়ে দুই বিন্দু আকার করব, সরলরেখা সমীকরণ পেয়ে যাব। তা এখন এই ছেদবিন্দু কি করে বার করব? একদম কান পরিষ্কার করে শুনে নাও, একদম বুড়ো পর্যন্ত মনে রেখে দেবে। ছেদবিন্দু বার করার নিয়ম হলো সমাধান করা। যে কোনো দুটো জিনিসের ছেদবিন্দু মানেই তাদের সমাধান। দুটো সরলরেখার ছেদবিন্দু মানে তাদের সমাধান। একটা সরলরেখা একটা বৃত্তের ছেদবিন্দু মানে সমাধান। একটা বৃত্ত আর পরাবৃত্তের ছেদবিন্দু মানে তাদের সমাধান। একটা সরলরেখা একটা অধিবৃত্তের ছেদবিন্দু মানে সমাধান। বৃত্ত অধিবৃত্তের ছেদবিন্দু মানে সমাধান। ছেদবিন্দু মানেই সমাধান। তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু মানে এদের সমাধান করে যে বিন্দুটা পাবো সেইটাই হচ্ছে ওদের ছেদবিন্দু। তাহলে এদের সমাধান, এখন সমাধান তোমরা করবে। সমাধান করার পদ্ধতি তোমরা জানো, যে তোমরা 4টে পদ্ধতি শিখেছো, যে পদ্ধতি যার ভালো লাগবে সেই পদ্ধতিতে সমাধান করবে। আমি বুঝতে পারছি এই দুটোর সমাধান হচ্ছে 1,1। আমি সেই রকম ভাবেই সমীকরণটা নিয়েছিলাম, যে 2x plus 3y মানে 2 আর 3 এ 5 লিখেছিলাম। 5x minus y মানে 5 minus 1 4, minus 4 করলে 0 হবে, ওই জন্য সমাধান একবার আমি সেই রকম সমীকরণটা গঠন করেছিলাম। তোমরা সমাধান করে নেবে। তাহলে এই দুটোর ছেদবিন্দুগামী মানে কি? এক এক বিন্দুগামী আর 3,0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই একটা বিন্দু পেলাম, এই একটা বিন্দু, তাহলে দুই বিন্দু আকার করো। দুই বিন্দু আকার করলে কি হবে? y minus y1, কোনটাকে x1 কোন y1 ধরবো, যেটাকে খুশি ধরো। y minus y1 এইটাকে যদি ধরি equal to y2 minus y1, 1 minus 0 by 1 minus 3 into x minus x1। যে এই ফর্মটা y minus y1 equal to y2 minus y1 by x2 minus x1 by into x minus x1। তাহলে y equal to কত? 1 by minus 2 into x minus 3 বা minus 2y equal to x minus 3 বা x plus 2y minus 3 equal to 0। এইটা হয়ে গেল উত্তর, যে এই দুটোর ছেদবিন্দুগামী আর এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। তো এই অঙ্কটা করলাম, এটা আর একটা পদ্ধতিতে করা যায়। আর একটা এইটা একটা পদ্ধতি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এই দুটো ছেদবিন্দুগামী আর এই বিন্দুগামী। তাহলে এই ছেদবিন্দুটা ফার্স্ট বার করলাম আর এই বিন্দু দুই বিন্দু আকার করলাম, সমীকরণ পেয়ে গেলাম। দ্বিতীয় যে পদ্ধতি সেই পদ্ধতিটা বলছি। দ্বিতীয় পদ্ধতিটা কি না, দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা বার করতে হবে না। ছেদবিন্দুর স্থানাঙ্কটা বার করতে হবে না। কি লিখবে? যে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ লিখবে, তার আগে এই সমানের ডান দিকে যারা আছে সব বাঁ দিকে নিয়ে চলে আসবে। -5 equal to 0, আর এটা বাঁ দিকেই আছে, কোনো অসুবিধা নেই। এইবার সমীকরণটা লিখবে যে কোনো একটা সমীকরণ প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণ, যে 2x plus 3y minus 5। এই যে সমীকরণের বাম দিকটা, প্রথম সমীকরণটার বাম দিকটা লিখলাম প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম দিকটা, অর্থাৎ 5x minus y minus 4, এইটা ইকুয়াল টু 0। এইটা হচ্ছে সমীকরণটা, যে প্রথম সমীকরণের বাম দিকটা প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম দিকটা ইকুয়াল টু 0। কেউ যদি বলে দ্বিতীয় সমীকরণের বাম দিকটা প্লাস k ইন্টু প্রথম সমীকরণের বাম দিকটা, তাহলেও হবে, তাহলেও কোনো অসুবিধা নেই। কে কোনটাকে প্রথম সমীকরণ ধরবে কোনটাকে দ্বিতীয় সমীকরণ ধরবে তার নিজের ব্যাপার।
তো এই যে এইটা বললাম সমীকরণ, এই যে একটা কে আমদানি করলাম, এই কে এর মানটা বার করতে হবে, কে এর মানটা বার করতে হবে। কে এর মান বার করার জন্য বিভিন্ন রকম কন্ডিশন বা শর্ত দিয়ে দেবে। এই ক্ষেত্রে যেমন বলেছে যে এই দুটোর ছেদবিন্দুগামী এবং এই বিন্দুগামী, তার মানে এই দুটোর ছেদবিন্দুগামী যদি এইটা হয় এবং সেটা যদি এই বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুটা কি করবে, এই সমীকরণের উপরে থাকবে। তাহলে এই সমীকরণটাকে এই বিন্দুটা স্যাটিসফাই করবে। একটা বিন্দু একটা সমীকরণকে স্যাটিসফাই করা মানে হচ্ছে ওই বিন্দুর ভুজ আর কোটিটা এক্স আর ওয়াই এর জায়গায় বসালে বাম দিক ডান দিক সমান হবে। তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে স্যাটিসফাই করার অর্থ হচ্ছে এই সমীকরণে এক্স এর জায়গায় 3 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো, যে বাম দিক যা পাবো ডান দিক তাই হবে। অর্থাৎ কি হবে, 2 × 3 + 3 × 0 - 5 + k × x এর জায়গায় তো 5 × 3 - 0 - 4 = 0। এটা স্যাটিসফাই করলো। এই বিন্দুটা যেহেতু এই সমীকরণের উপর আছে, তাহলে এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটাকে স্যাটিসফাই করলো। তাহলে এটা ক্যালকুলেশন করো, 3 × 2 = 6 - 5 + k × 3 × 5 = 15 - 4 = 0 বা k = কত, এটা 1 হলো। তাহলে 1/11, এই ভুল বললাম, 6 একটাকে ওই পাশে গেলে -1/11 -1/11, কে এর মানটা পেয়ে গেলাম -1/11। অর্থাৎ যে কেটাকে আমি আমদানি করেছিলাম সেই কে এর মানটা আমি পেয়ে গেলাম। এই কে এর মানটা এইবার এখানে বসিয়ে দিতে হবে, কে এর মানটা এখানে বসিয়ে দাও। কে এর জায়গায় কত, -1/11 হলো। কে এর মান যেটা পেলাম সেটা কে এর জায়গায় বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করো, তাহলে সরলরেখা সমীকরণটা বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করো, এটা করলে কত, 11 × 2 = 22x + 33y - 55 - 5x + y + 4 = 0। তাহলে 22 থেকে 5 বাদ দিলে কত হয়, 17x, 33 একে 34, y 55 4 - 51 = 0। 17 দিয়ে ভাগ করো, তাহলে x, এটা কত, 33 আর 34, 17 দিয়ে ভাগ করলে 17 + 2y - 3 = 0। দেখো এটাও যা পেলাম আর আগেও যা পেয়েছিলাম সেম, এটাও যা পেলাম আগেও যা পেয়েছিলাম, দুটো একই উত্তর বেরোলো, একই উত্তর বেরোবে। অনেকে মনে হচ্ছে এইটা একটু জটিল, করার দরকার নেই, তোমার যেটা সহজ লাগবে তুমি সেটা করবে। যে পদ্ধতি, আমি দুটো পদ্ধতিতে হয় সেটা দেখালাম। এইবার যার যে পদ্ধতিটাকে সহজ লাগবে সে সেই পদ্ধতিতে অঙ্ক করবে। এখন বিশেষ কিছু অঙ্ক আছে যেটা এই পদ্ধতিতে করলে অনেক সোজা হবে, ঠিক আছে? বিশেষ কিছু অঙ্ক আছে এই পদ্ধতিতে করলে সহজ হবে। এই অঙ্কটা আরেকবার করে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে যে ধরো এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী আর এই বিন্দু বলেছিল, এই বিন্দু বলেনি, এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী একটি সরলরেখা সমীকরণ বার করো যেটা অক্ষ দুটো থেকে সমান অংশ ছিন্ন করছে, অক্ষ দুটো থেকে সমান অংশ ছিন্ন করছে। এই দুটো ছেদবিন্দুগামী আর অক্ষ দুটি থেকে, অক্ষদ্বয় থেকে সমান অংশ ছিন্ন করছে, সমান অংশ ছিন্ন করছে, এইটা বলেছি, ছিন্ন করছে। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করো যেটা অক্ষ দুটো থেকে সমান অংশ ছিন্ন করছে। তাহলে এই দুটো ছেদবিন্দুগামী মানে সমাধান করলে ছেদবিন্দুটা 1 1 পেলাম। এবার যেহেতু বলেছে অক্ষ দুটো থেকে সমান অংশ ছিন্ন করছে, তাহলে এক্স অক্ষ থেকে যতটা অংশ ছিন্ন করছে ওয়াই অক্ষ থেকেও ততটা অংশ ছিন্ন করবে। তাহলে সমীকরণটা কি হবে, x/a + y/a = 1। অক্ষ দুটো থেকে সমান অংশ ছিন্ন করছে, তাহলে এক্স অক্ষ থেকে যতটা ওয়াই অক্ষ থেকেও ততটা। এখন এই এর মানটা বার করতে হবে। যেহেতু বলেছে এই দুটো ছেদবিন্দুগামী, তাহলে এই বিন্দুটা একে কি স্যাটিসফাই করবে। তাহলে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 1 বসাবো, তাহলে বসিয়ে দাও। যেহেতু এই বিন্দুটা এই সমীকরণের উপরে থাকবে, তার মানে এই বিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে 1/a + 1/a = 1 বা 2/a = 1 বা a = 2। এই এর মানটা পেয়ে গেলাম। অতএব সমীকরণটা হবে x/2 + y/2 = 1।
বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2ও লিখতে পারো। এইটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ। এখন এইটা যদি দ্বিতীয় পদ্ধতিতে করতে যাই তাহলে লিখবো প্রথম সমীকরণের বাম পাশের অংশ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম পাশের অংশ সমান 0। ওইটাকে ছেদিতাংশ আকারে সাজাবে, যে অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 5 প্লাস কে ইন্টু 5x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা 2 একবারে করে দিচ্ছি, 2x আর এখানে 5kx, x কমন নিলে 2 প্লাস 5k ইন্টু x প্লাস 3 মাইনাস k ইন্টু y মাইনাস 5 মাইনাস 4k ইকুয়াল টু 0। এইটা এবার ছেদিতাংশ আকারে সাজালে কি হবে, এইটাকে ওই পাশে নিয়ে চলে যাও, এই ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে চলে যাও, তাহলে ডান পাশে নিয়ে গেলে 5 প্লাস 4k। এইবার ছেদিতাংশ আকারে সাজালে কি হবে, x বাই 5 প্লাস 4k বাই 2 প্লাস 5k প্লাস y বাই 5 প্লাস 4k বাই 3 মাইনাস k ইকুয়াল টু 1। ছেদিতাংশ আকারে সাজিয়ে ফেললাম। তো ছেদিতাংশ আকারে সাজালে যেটা এবার পেলাম, কি বলেছিল, অক্ষদ্বয় থেকে সমান অংশ চিহ্ন করছে, তার মানে নিশ্চয়ই এইটা আর এইটা এরা সমান, অর্থাৎ 5 প্লাস 4k বাই 2 প্লাস 5k ইকুয়াল টু কত, 5 প্লাস 4k বাই 3 মাইনাস k। তাহলে এই 5 প্লাস 4k কেটে গেল, তাহলে 2 প্লাস 5k ইকুয়াল টু 3 মাইনাস k বা 6k ইকুয়াল টু 1 বা k ইকুয়াল টু 1/6। k ইকুয়াল টু 1/6। তাহলে k ইকুয়াল টু 1/6 পেয়ে গেলাম। তাহলে এই যে k লিখেছিলাম, k এর জায়গাতে আমি এবার k এর মানটা বসিয়ে দেবো, k ইকুয়াল টু 1/6 বসিয়ে দাও, k ইকুয়াল টু 1/6। তাহলে এটা কি হয়ে যাবে, 6 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে গেল, এইটা গুণ করে দাও, 6 দুগুণে 12x প্লাস 18y মাইনাস 30 প্লাস 1 ইন্টু এটা মানে 5x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 12x থেকে 5x তাহলে কত, 17x, 18 আর একটা 17y আর মাইনাস 30 মাইনাস 4 মাইনাস 34 ইকুয়াল টু 0। 17 দিয়ে ভাগ করলে x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x প্লাস y ইকুয়াল টু 2। দেখো এটাও যা পেলাম, এটাও তাই পেলাম, এটাও যা পেয়েছিলাম দ্বিতীয় পদ্ধতিতেও তাই পেলাম। ঠিক আছে, তাহলে দুটো পদ্ধতিতেই করা যায়। এছাড়া অন্যান্য অঙ্ক, আরো বিভিন্ন টাইপের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি পরের ক্লাসে বলবো। আপাতত সরলরেখার 5টা আকার, সরলরেখার সাধারণ আকার থেকে 5টা আকারে কিভাবে যেতে হয়, আর ছেদবিন্দু কি করে বার করতে হয়, আর এইবার একটা সরলরেখার সমীকরণ বার করার জন্য যেমন কন্ডিশন দেবে সেইগুলো করতে হবে। কোন একটা সাধারণ আকার থেকে কখন আমরা ছেদিতাংশ আকারে লিখতে হবে, কখন প্রবণতা ছেদিতাংশ আকারে লিখবো, কখন অভিলম্ব আকারে লিখবো, এইগুলো অঙ্ক করে তোমায় বুঝতে হবে যে আমায় কোন আকারে গেলে আমি অঙ্কটা করতে পারবো, সেই আকারে যাবে, দিয়ে অঙ্কটা করবে। আবারও একবার বলছি, আলফা আর পি ভুলে যাবে না, আলফাটা কি, পিটা কি। ঠিক আছে, পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন তোমরা প্র্যাকটিস করো, তারপরে আবার পরের ক্লাস হবে। ঠিক আছে।